আমরা অ্যাম্বুশ পেতে বসে আছি, ভুল রাস্তা আসার পরে ভাইদের ডাইরেক্ট উপরে পাঠাই দেওয়া হয়তো। এর তো হতভম্ব, ব্রিজ উড়ে যাচ্ছে, কালভার্ট উড়ে যাচ্ছে, ওদের ভ্যান গাড়িগুলো উড়ে যাচ্ছে, ক্যাম্পের মধ্যে আমরা হিট করতেছি রাত্রিবেলা। ওরে কাহা সে আয়া, মুক্তি কাহা সে আয়া, কাহা সে আয়া, কারা এরা? সকালবেলা উঠে দেখি কিছুই নেই, সব সাধারণ স্বাভাবিক। তো এগুলো আসলো কোথেকে? আমাকে চুরুলিয়াতে 92 সালে আমাকে চুরুলিয়ার কিছু ছেলে মেয়ে দাঁড়ালো, বলে যে আপনি তো অনেক কথা বললেন, ভালো লাগছে আমাদের। আচ্ছা, মুক্তিযোদ্ধারা দেখতে কেমন? নজরুলের চুরুলিয়া, ওই যা জিয়াদ বললেন, আয় পাষণ্ড যুদ্ধে দে তুই, দেখবো অস্তরে, এই গান ওই মঞ্চে গাওয়া হচ্ছে। এটা তো লেটর ওরা ঘোড়া টোরা নিয়ে চমৎকার করে এর সাথে একটা ড্যান্স করেছে চুরুলিয়ার শিল্পীরা। তো ওই মঞ্চে আমাদের বলতেছে মুক্তিযোদ্ধারা দেখতে কেমন, বাচ্চাগুলো জানতে চায় যে কারা। আমি বললাম কি লম্বা লম্বা দাড়ি দরকার? কয় যে না, মানে দেখতে কেমন? আমি লম্বা লম্বা চুল দরকার? বলে না। আপনি যদি এগুলো না থাকে তাহলে ধরো তোমাদের সামনে একটা মুক্তিযোদ্ধা দাঁড়ায় আছে, আপনি মুক্তিযোদ্ধা, ও আমার গাছ শুয়ে শুয়ে দেখে। কি ভালোবাসা! ভারতের সাধারণ মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার প্রতি অসীম ভালোবাসা দেখেছি আমি। টর্চারও হয়েছে, নির্যাতিত হয়েছে, অপমানও হয়েছে, কিন্তু সেটা সংখ্যাগরিষ্ঠ নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে ভালোই বেসেছে, আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। এবং যেন আমার মামার বংশ, তারা তো এখন পাকিস্তান হওয়ার, যেহেতু তারা অ্যাসামিস মানে অহমিয়া ভাষায় কথা বলে, পাকিস্তান হওয়ার পর 47 সালে পরে তারা আসলো না, বাঙালি দেশে তো আমাদের পোষাবে না, ওরা থেকেই গেল। তো আমরা চলে আসলাম। তো যাই হোক, তো সেই রকম ইয়েতে মুক্তিযুদ্ধের যেখানে একটা মাখো মাখো অবস্থা ছিল, যৌথ কমান্ড তৈরি করা হলো। তারপরে কতগুলো ছন্দপতন, এই ছন্দপতনগুলো আমাকে মারাত্মকভাবে আহত করে। একটা ছন্দপতন হলো যে 3রা ডিসেম্বর যে ইন্ডিয়ান আর্মি হিট করলো, এইটা জেনারেল ওসমানীকে জানানোই হয়। 3রা ডিসেম্বর যে ইন্ডিয়ান আর্মি যুদ্ধে অংশগ্রহণ করলো, এটা জেনারেল ওসমানী জানতেন না। যৌথ সিদ্ধান্তের মাধ্যমে হওয়া উচিত ছিল, আর ইন্ডিয়ান আর্মি ঢোকারও দরকার ছিল না, কারণ আমরা পাকিস্তান আর্মিকে ঘরের মধ্যে কোন ঠাকা করে ফেলেছি, রাস্তায় বেরোতে পারে না, বেরোলেন মরুন। ঢাকা শহরের প্রত্যেকটি অলিতে গলিতে মুক্তিযোদ্ধা, তখন বেরোলেই গুলি। 2-4টা রাজাকার গাদ্দারি করেছে, কিন্তু সেটা সংখ্যায় খুব বেশি না। আমরা এবার মুক্তিযুদ্ধের সময় এক রাজাকার বাহিনীর মুখোমুখি হয়ে গেছিলাম আমার ভুরুঙ্গামারি উপজেলায়। তো ওরাও বাঙালি, আমরাও বাঙালি, ওরাও 10-12 জন, আমরাও 10-12 জন, আমাদের কাছে বন্দুক, ওদের কাছে বন্দুক। তো দুই বাহিনী মুখোমুখি হওয়ার পরে আমরা কি করছিলাম, এটা এটা একটা খুবই বীরের কাহিনী। আমরা যেখানে ফায়ার ওপেন করলে ওরাও একটাও বাঁচবে না, আমরাও একটাও বাঁচবো না। বেটার হলে যা করেন দাদা, আমরা পেছন দিয়ে গুলি করি, পালা চালার বাচ্চা। তো এগুলো পালায় যাওয়ার সময় 2-4টা গুলি টুলি করছি আমরা। অর্থাৎ বাংলা ভাষাভাষী হলেই একটা সহানুভূতির কাজ করেছে আমাদের মধ্যেও। একেবারে যে আমরা ক্রুয়েল ছিলাম এমন না, নিষ্ঠুরতম ছিলাম এমন না, মানবিক গুণাবলী আমাদের ছিল। যাক, সেই যে যুদ্ধের যৌথ কমান্ডার বাহিনী, যৌথ কমান্ডার আন্ডারে হওয়ার কথা, সেই যুদ্ধটা আকস্মিকভাবে ভারত ঝাঁপিয়ে পড়ল। যাই, ভারত ঝাঁপিয়ে পড়ার পর আমরাও তাদের সাথে হাত মিলালাম, পা মিলালাম, আগালাম। এইটা একটা খুব প্রশ্ন, কেন সেদিন তড়িঘড়ি করে ভারতের কাছে তারা চাওয়া হয়নি। তারপরে রণাঙ্গনে মুক্তি বাহিনীর অজান্তে জেনারেল ওসমানী এবং তাজউদ্দিন আহমেদের সরকার, তাদের বাইরে থেকে একটা বাহিনী করা হলো। এটা জানতোই না, সে বাহিনী নাম হলো মুজিব বাহিনী। এই মুজিব বাহিনী ছিল পঞ্চম বাহিনী, এটা ছিল অন্তর্ঘাতমূলক তৎপরতা করতো। মানে মুক্তি ফৌজ ভারত এটা কেন করেছিল, এটা ছিল যে স্বাধীনতার পরে বাংলাদেশ যাতে তাদের গ্রিপের বাইরে যেতে না পারে, সেই জন্য পঞ্চম বাহিনী ছিল মুজিব বাহিনী, যার টোটাল আয়োজক দায়িত্বে ছিলেন জেনারেল উমান। মুজিব বাহিনী কেন কেন করা হয়েছিল এই প্রতিক্রিয়াশীল বাহিনীটা, যাদেরকে পরে মুক্তিযুদ্ধ তোফায়েল আহমেদ সাহেব, আমির হোসেন আমু, আপনার এই আসম রব, তারপরে আব্দুর রাজ্জাক ভাই, এরা সবাই মুজিব বাহিনীতে ছিলেন। এই মুজিব বাহিনী আমি বিশ্বাস করি যে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে এটা সাংঘর্ষিক বাহিনী ছিল। কারণ তাজউদ্দিন আহমেদ, জেনারেল ওসমানী জানেন এই বাহিনী কোত্থেকে মাঠে কাজ করতেছে, এবং বহু জায়গায় তারা মুক্তিযোদ্ধাদের উপর হিট করেছে। আমরা 2টা ফ্রন্টে ফাইট করতে হতো, এমন গেছে পাকিস্তানিদের মোকাবেলা করব নাকি আমার এই মুজিব বাহিনী মোকাবেলা করব,
কেন মুজিব বাহিনী করা হয়েছিল, এটা একটা কোশ্চেন, এটার মীমাংসা হওয়া উচিত। 2 নম্বর হলো যে 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠান, যৌথ কমান্ডের নেতৃত্বে যদি আত্মসমর্পণ অনুষ্ঠানটা হয়, তাহলে সেখানে তো এই ইসলাম জোনের চিফ জেনারেল অরোরা এবং আমাদের চিফ জেনারেল ওসমানী দুজনে একসাথে থাকার কথা, কিন্তু জেনারেল ওসমানীকে আসতে দেওয়া হয়নি। কেন? তিনি যখন সিলেট থেকে ফ্লাই করলেন, তার হেলিকপ্টারের সিলেট থেকে তুরা থেকে, মানে আসাম থেকে, মানে মেঘালয় থেকে ফ্লাই করে সিলেট ক্রস করার সময় তার হেলিকপ্টারের মধ্যে গুলি করা হলো, ট্যাঙ্কের ফুয়েল ছিদ্র হয়ে গেল, ওই হেলিকপ্টারের ফুয়েল ট্যাঙ্ক, এবং তাকে ক্রাশ ল্যান্ডেন করে জানটা বাঁচানো হয়েছিল। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তখন আমাদের সর্বাধিনায়কের ব্যক্তিগত চিকিৎসক, তিনিও হেলিকপ্টারে ছিলেন, তার বর্ণনাতে ডিটেলস আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। কিভাবে তারা মারতে চেয়েছিল জেনারেল ওসমানীকে, কেন জেনারেল ওসমানীকে মারতে যাওয়ার দরকার হলো কেন? ওকে, আসলেন আত্মসমর্পণ অনুষ্ঠানে। আমাদের 3টা ফোর্স ছিল, জেড ফোর্স জিয়াউর রহমানের, এস ফোর্স শফিউল্লাহ এবং কে ফোর্স খালেদ মোশাররফ। এই 3টা ফোর্সের একজনকেও উপস্থিত থাকতে দেওয়া হয়নি। কেন? 11টা সেক্টর কমান্ডার, আমাদের 11টা সেক্টর কমান্ডারের একজনকেও কেন আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেওয়া হয়নি? এমনকি যখন আত্মসমর্পণ হচ্ছে, বিজয় দেশ আমরা পাচ্ছি, একটা রক্তাক্ত লাল সূর্য আমাদের হাতে, সেই সময় আমার সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর MS জলিলকে জেলখানে আটকে রাখা হয়েছে। কি কারণে? জেনারেল মেজর জলিলকে জেলে থাকতে হলে মুক্ত স্বাধীন দেশে 3-4 মাস লাগছে, মৌলানা ভাসানী দেশে ফিরতে না বলে মেজর জলিলের জেল থেকে বেরোতে পারতো না। মৌলানা ভাসানী এসে বলে যে, মুজিবুর তুমি কি করতেছো এগুলো? এত বড় একটা বীর মুক্তিযোদ্ধারে জেলে আটকে রেখে কিসের স্বাধীন বাংলাদেশ তুমি করলা? যাক, মৌলানার হুমকি টুমকির পরে ছেড়ে দিছে আর কি। কেন মেজর জলিলকে ওখানে আটকে রাখতে হলো কেন? এত বড় একটা মুক্তিযোদ্ধা, তাকে একটা খেতাবও দেওয়া হয়নি, তাকে সেনাবাহিনীর থেকে কোনো রকমের কোনো মানে ভরণ পোষণ বা যেগুলো পেনশন পায়, মুক্তিযুদ্ধের ভাতা টাতা, আজ পর্যন্ত মেজর জলিলের পরিবার এবং মেজর জলিল কেউ কিচ্ছু পান নাই। কেন? তাহলে পাকিস্তান আর্মি ইন্ডিয়া চাইছিল যেটা, সেইটা হলো আসল কাহিনী। ইন্ডিয়া কি চেয়েছিল? একদিন তো আমরা শুনে আসছি একটা বয়ান, সেটা হলো প্রো ইন্ডিয়ান বয়ান, প্রো আওয়ামী লীগ বয়ান। কিন্তু আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা হলো যে ইন্ডিয়া কখনোই চায়নি যে পাকিস্তান আর্মি বাংলাদেশের মুক্তিভোজদের কাছে সারেন্ডার করুক, কারণ তাতে ভারতের ভয় ছিল যে ভারত বাংলাদেশ তার হাতের বাইরে চলে যাবে, নাম্বার 1। নাম্বার 2 ছিল ভারত তার ক্রেডিট দেখাতে চেয়েছে যে আমি বাংলাদেশকে দয়া করে স্বাধীন করে দিলাম। দয়া, আরো অনেক ব্যাপার স্যাপার আছে, এই 2টা বেসিক জিনিস। স্বাধীন হলো, তাহলে 16 ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর তাজউদ্দিন সাহেব, তার 26শে ডিসেম্বর তিনি আসলেন। তাহলে এই 10 দিন বাংলাদেশ কারা পরিচালনা করেছে? পাকিস্তান সামরিক বাহিনীর কাছ থেকে ক্ষমতা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সামরিক শাসন জারি হয়েছে এখানে। এই 10 দিন ভারত শাসন করেছে বাংলাদেশ। আমাদের তাজউদ্দিন সাহেবকে ক্ষমতা নিতে হয়েছে জেনারেল অরোরার কাছ থেকে। অপমান, গ্লানি, আমার গৌরব থেকে আমার জনগণকে বঞ্চিত করা হয়েছে, আমার মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করা হয়েছে, আমার দেশকে বঞ্চিত করা হয়েছে। এটা না করলেই কি হতো না? 26শে মার্চের ঘোষণায় তো আমাদের কাউকে লাগেনি। একজন সামান্য মেজর হাসিনা খুব তুচ্ছ করে বলতেন, আরে সামান্য একজন মেজর। আরে ভাই, রাত 25শে মার্চের রাত একজন সুটকেস গুছিয়ে বসে আছেন পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করার জন্য, আরেকজন সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যায় বলতেছে রাত 12টার সময় উই রিভোল্ট। সে তো প্রথম বাঙালি, উই রিভোল্ট। তার স্ত্রী পুত্র সবগুলো রয়ে গেল অরক্ষিত, কোনো কিছুর পরোয়া না করে একটা লোক চলে গেল উই রিভোল্ট। পরের দিন স্বাধীনতার ঘোষণা দিয়ে তাজউদ্দিন আহমদের সামনে 2টা ডিরেকশন ছিল। একটা ডিরেকশন হলো 25শে মার্চের রাত 9টার সময় শেখ মুজিবের নির্দেশনা, সেটা হলো যে তুই বাড়িতে যা, নাকি তেল দিয়ে ঘুমা, আর ওই 27 তারিখে একটা হরতাল দিছি পালন করিস। তিনি স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন না, তিনি টেপ রেকর্ডারে কোনো বক্তব্য দিলেন না, বলে এগুলো দিলে আমাদের রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, দিলেন না। আর একজন মানুষ 26 তারিখে স্বাধীনতার ঘোষণা দিলেন। তাজউদ্দিন সাহেব তার ডায়েরিতে লিখতেছেন যে রোমহর্ষ, আমি
স্পন্দিত হয়ে উঠলাম। আমাদের সেনাবাহিনী স্বাধীনতার ঘোষণা করেছে। স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। জিনিসটা হয়তো প্রো ইন্ডিয়ান ছিল, বাট তা হোক, কিন্তু তিনি বেসামরিক সরকারের নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের প্রথম প্রধানমন্ত্রী, তাকে সম্মান করা উচিত আমাদের। তো তিনি বলেন যে আমার রক্তের ভেতরে শিহরণ বয়ে গেল, আমরা স্বাধীনতা ঘোষণা করেছি। তাজউদ্দিনের সামনে দুটা ডিরেকশন, একটা হলো নাকে তেল দিয়ে ঘুমা, আর একটা হলো আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, যে যেখানে হচ্ছে ঝাঁপায় পড়ো। তাজউদ্দিন কার নির্দেশ পালন করেছিলেন? শেখ মুজিবের না জিয়া? দুজনের নামই রহমান, মুজিবুর রহমান, আরেকজনের নাম জিয়াউর রহমান। দুজনের নামের গুণে দেখেন, মুজিবুর রহমান 4-4-8 অক্ষর, জিয়াউর রহমান 4-4-8 অক্ষর, সমান সমান হিসাব। কিন্তু তাজউদ্দিন কার নির্দেশ মানলেন? তাজউদ্দিন মানেছিলেন জিয়াউর রহমানের নির্দেশনা। তো সেই জিয়াউর রহমানকে স্বাধীনতা যুদ্ধের আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে দেওয়া হয়নি। তো স্বাধীনতার ঘোষণা করে 15-16 বছরে পৃথিবীর যত অশ্রাব্য, শিষ্টাচার বর্জিত, হিংস্র, বর্বর, জিঘাংসাকাতর, প্রতিশোধ পরায়ণ শব্দ দিয়ে তাকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। একটাই তো অপরাধ, যেখানে তিনি হেরে গেছেন, সেই জায়গাটায়। তারও আরো অনেক ব্যাখ্যা আছে। যাই হোক, এই যে মুক্তিযুদ্ধের তাজউদ্দিন আহমেদ আসলেন, আইসা ভারতীয় আর্মির কাছ থেকে ক্ষমতা নিলেন, নিয়ে দেশ চলল। এখন কাম টু দ্য দ্বিতীয় পয়েন্ট। আজকে স্বাধীনতা 54 বছর, এখন পর্যন্ত কত লোক শহীদ হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধে, তার কোনো সার্ভে বা জরিপ বা তদন্ত হলো না কেন? হয় আদালতের ঘাড়ে চড়ে খায়রুলের মতো এই সমস্ত পাপিষ্ঠ হাসিনার পেটিকোট মার্কা কোর্ট দিয়া আপনি জায়েজ করিয়েছেন 30 লাখ। আমি 30 লাখ কেন, আমি 50 লাখও হলে আমার কোনো সমস্যা নাই। আমার কথাটা হলো যে আপনারা জরিপ করে সুষ্ঠু সুন্দর তালিকা কেন করবেন না? না করে আদালত দিয়ে আমাকে বাউন্ড করতে চাচ্ছেন কেন? সমস্যাটা কোথায়? কেন জোর জবরদস্তি করতেছেন? একটা তদন্ত কমিটি করে সুন্দর, সারা দেশে ডিসি আছে, এসডিও আছে, এসপি আছে, তারপরে নানা ধরনের হিসাব নিকাশ করে লোকজন দিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা সার্ভে করে একটা সঠিক তালিকা তো আমরা শহীদের তালিকা পেতেই পারতাম। তা না করে একটা জিনিস আমাদের এখানে চাপাই দেওয়া হচ্ছে। কেন শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করা গেল না? নাম্বার 2, রাজাকার বলে গালি দিয়ে বিজনেস করে খাই। রাজাকার আলবদর এটা করছে, সেটা করছে। আরে ভাই, ঠিক আছে, ওকে। তো রাজাকার আলবদর কতগুলো ছিল তার তালিকা করে সেগুলো ধরেন। শেখ মুজিব তো কদ্দুর করার পরে ছেড়ে দিয়েছিলেন। দালালি আইন, যেটা বাংলাদেশ কোলাবোরেটর অ্যাক্ট, এটাও শেখ মুজিব করেছিলেন। সাধারণ ক্ষমা ঘোষণা, সেটাও শেখ মুজিব করেছিলেন। সবগুলো ক্ষমা করে দিয়ে গেছিলেন। তো ঠিক আছে, আপনি মানবেন না আপনার বাপের নির্দেশ, তো আপনি এই রাজাকারগুলোটা তালিকা করে দিতে পারতেন। কেন 53-54 বছর পর রাজাকারের কোনো তালিকা আমাদের হাতে নাই? নাম্বার 3, মুক্তিযোদ্ধা। জেনারেল ওসমানের হিসাব মতো 72 থেকে 74,000 মুক্তিযোদ্ধা ছিল। আর এই ব্যাপারে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে শর্মিলা বোস, আমি যদি তার সাথে দেখা হতো তাকে পায়ে হাত দিয়ে সালাম করতাম। কারণ এই একমাত্র মহিলা অক্সফোর্ডের প্রফেসর ডক্টর শর্মিলা বোস, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের নাতনি, তিনি একটা বই লিখেছেন, ডেড রেকর্ডিং। এই বইয়ের ভেতরে তিনি দেখিয়েছেন আসলে ঘটনাটা কি ঘটেছিল। তিনি 10 বছর সার্ভে করেছেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি প্রায় ব্যক্তির কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি প্রত্যেকটি বদ্ধভূমিতে তিনি সার্ভে করেছেন। তারপরে হাসিনার পছন্দ হলো, বইটা ব্যান করে দিয়েছে, বাংলাদেশে বিক্রয় বিতরণ বন্ধ। কিন্তু ডেড রেকর্ডিং করে নেবেন। তো যাই হোক, মুক্তিযোদ্ধার তালিকা, জেনারেল ওসমানী তালিকা 70 থেকে 72,000 মুক্তিযোদ্ধা, এটা এখন 4 লাখ। আশ্চর্য ব্যাপার। এইসব মুক্তিযোদ্ধা কবে জন্মাইলো, কেমনে জন্মাইলো, কারা জন্মাইলো? 11 বছর বয়সের বালক মুক্তিযোদ্ধা, 71 সালে যার বয়স 6 বছর, হেতেও মুক্তিযোদ্ধা। অদ্ভুত মুক্তিযুদ্ধের ইমেজ। মুক্তিযোদ্ধাদের সম্মানকে ভুলুন্নিত করার জন্য যত রকমের অপকর্ম করার দরকার শেখ হাসিনা সরকার সব কটা করেছে। অথচ মুক্তিযুদ্ধের সাইনবোর্ড লাগিয়ে তিনি বিজনেসটা করেছেন। মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে রেড ফ্ল্যাগ, অপোজিটে রেড ফ্ল্যাগের বিরুদ্ধে রেড ফ্ল্যাগ দাঁড় করিয়ে যেভাবে বিপ্লবের প্রতি বিপ্লব করা হয়, একই কাণ্ড শেখ হাসিনা সরকারের মুজিব সরকার করেছেন। হলো না। 14 ডিসেম্বর
এতগুলো বুদ্ধিজীবী মারা গেল। এক নম্বর কথা হলো যে যারা 25 মার্চের রাত্রে পর্যন্ত নিহত হয়েছেন সেই লোকগুলোর প্রতি শত শত সালাম। স্যার জিসি দেব থেকে শুরু করে যারা গেছেন তারা জানতেনই না যে তাদেরকে কেন মারা হচ্ছে। ইনোসেন্ট কতগুলো নিষ্পাপ জ্ঞানী ব্যক্তিদেরকে হত্যা করা হলো। কিন্তু 25 তারিখ থেকে 16 ডিসেম্বর বা 14 ডিসেম্বর পর্যন্ত 1000 একটা সুযোগ থাকা সত্ত্বেও যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন না করে আন্ডার পাকিস্তানি ফ্ল্যাগ চাকরি করলেন, বাকরি করলেন, বেতন পেলেন, ভাতা পাইলেন, সব এনজয় করলেন। তারপরে 14 তারিখে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, দুর্ভাগ্যজনক, এর চাইতে রক্তহীন করা ঘটনা হয় না জ্ঞানের রাজ্যে। এটা একটা মানে বজ্রপাত। সে লোকগুলো মারা গেলেন। এখন 25 মার্চের রাত্রে মুক্তিযুদ্ধের যারা শহীদ তাদের সাথে এই শহীদদের নাম রাখতে আপনাদের কি ইতস্ততা লাগতেছে না? যে তারা তো পাকিস্তানি আন্ডারে ছিল। মুনির চৌধুরীর নাম তো কলকাতাতেই রেড লিস্টে হয়েছিল, যেগুলো এগুলো ধরা হবে যাওয়ার পরে। দুর্ভাগ্যজনক মৃত্যু। জাতির জ্ঞানের জগৎকে শূন্য করে দেওয়ার জন্য এই কাজটা করেছিল। কারা করেছিল সেই ব্যাপারে কেন তদন্ত কমিটি করা হয় নাই? মুখে ঢালাও ভাবে বলা হচ্ছে যে এটা রাজাকার করছে, পাকিস্তান করছে, আলবদর করছে, আল শামস করছে, ওকে, কিন্তু তদন্ত করে সেটাকে নির্দিষ্টকরণ কেন করলেন না? কেন এদিকে বিচারের আওতায় আনলেন না? ওয়াই? লাস্ট ইয়াটা হলো যে সেটা না করে ঢালাও গালিগালাজের দোকান খুলে বসলেন। আরেকটা ব্যাপার হলো যে তদন্ত তো কিছুই হয়নি। শহীদ পরিবারগুলোর সাথে শেখ মুজিবের যে আচরণ ছিল সেগুলো মনে হলে কষ্ট হয়েছে। শেখ মুজিব তো তখন একটা বিশাল নেতা, মানুষ ভালোবেসে তাকে ওই জায়গায় দিয়েছিল। এত ভালোবাসা নিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় আর কেউ আসেন। এইবার প্রফেসর ইউনূস আসেন বা জিয়াউর রহমান ছিলেন, কিন্তু অসীম ভালোবাসা অভিষিক্ত শেখ মুজিব ক্ষমতায় এসে যা করলেন সেগুলো কি? সেগুলো মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায়? 27,000 মানুষ তিনি হত্যা করেছেন শুধু রাজনৈতিক ভিন্নমত অবলম্বনের দায়। 15 লক্ষ লোক মারা গেছে শেখ মুজিবের কুশাসনে। না খেয়ে মারা গেছেন, না খেয়ে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাকিয়ে দেখতে বুকটা ফেটে যেত। মানুষের বমি খাচ্ছে দেখেছি। কুকুর পায়খানা করতে, সে কুকুরের পায়খানা খাওয়ার জন্য 3-4 জন ঝাঁপিয়ে পড়েছে। এই বাংলাদেশে আমরা শেখ মুজিবের কাছে চেয়েছিলাম, সেই বাংলাদেশ তিনি। তারপরে 4th সংশোধনী করে সমস্ত রাজনৈতিক দল ব্যান্ড, সমস্ত পত্রিকা ব্যান্ড। নিজেকে অপসারণ করার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করার সকল দরজা তিনি বন্ধ করে দিলেন। মহামহিম শেখ মুজিব একটা জীবন তিনি দিয়েছেন গণতান্ত্রিক সংগ্রামে। সেই লোক ক্ষমতা এসে ফ্যাসিস্ট হয়ে উঠলেন। যাই হোক, তো মুক্তিযুদ্ধ আসলে করতে তদন্ত হয়নি। এবার বুদ্ধিজীবী তদন্ত হলো না। এবার 30 জানুয়ারি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব জহির রায়হান, তিনি 20 জানুয়ারি প্রেস কনফারেন্স করলেন জাতীয় প্রেস ক্লাবে, যে আমার কাছে হিউজ ডকুমেন্ট আছে, মুক্তিযুদ্ধে কে কি করেছে সব আমি জাতিকে জানাবো। এই ঘটনার 10 দিন পরে 30 জানুয়ারি তাকে বলা হলো যে আপনার ভাই শহীদুল্লাহ গাছের কোন জায়গায় পাওয়া গেছে, আপনি এসে নিয়ে যান। পাগলের মতো জহির রায়হান ছুটলেন। জহির রায়হানের মতো চলচ্চিত্রকার আমাদের ইতিহাসে আর আসে নাই। এত বড় মাপের চলচ্চিত্রকার এবং একই সঙ্গে ঔপন্যাসিক সেই জহির রায়হান পাগলের মতো ছুটে, সুচন্দা ভাবি তো এখনো জীবিত আছে, জিজ্ঞেস করে দেখেন, ছুটে গেলেন। ছুটে যাওয়ার পরে তার গায়েব হয়ে গেলেন। এখন শহীদ পরিবারের কথায় তার নামটা যুক্ত হলো। তারপরে দাবি উঠে, ঘৃণায় ঢেউ উঠতো চারদিকে, প্রতিবাদ সমাবেশ, মিটিং, মিছিল। জহির রায়হান কোথায় গেল, জহির রায়হান কোথায়? তদন্ত কমিটি নাম করে পুলিশ গেল অপারেশনে। পুলিশের 2 জন ইন্সপেক্টর, 17 জন ছিলেন, তার মধ্যে 2 জন ইন্সপেক্টর। একজন ছিলেন করিম, তিনি ছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর, আর একজন ছিলেন সিআইডির ইন্সপেক্টর কাজী আব্দুল আলিম। এই 17 জন অফিসার সহ প্রায় 150 পুলিশ যারা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন, তার মধ্যে শুধু একজন আব্দুল করিম পুলিশের সাব ইন্সপেক্টর, সে ছাড়া কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। সব গায়েব হয়ে গেল। কি ব্ল্যাক হোল? কোনো ট্রেস করা যায়নি, এর কোনো তদন্ত হয়নি। শুধু ওই আব্দুল করিম সাহেব কি করে পালিয়ে বেঁচে আসলেন গুলিবিদ্ধ অবস্থায়, তিনিও হাসপাতাল থেকে গায়েব হয়ে গেলেন। তাকে আর ট্রেস করা যায়নি। তিনি জীবিত না মৃত এখন পর্যন্ত জানতে পারেনি। আর কাজী আব্দুল আলিমের লাশ পাওয়া গেছিল, লাকিলি তার ওয়াইফ পেয়েছিলেন। সেটা হলো মিরপুরের কালশির ওই পাশে একটা বিল ছিল, অথই বিল, তার নাম ছিল কালাপানি।
এই কালাপানি বিলে আপনার কাজী আব্দুল আলিমের ভাসমান লাশ পাওয়া গেছিল আরো 3-4টা লাশের সাথে। এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত তো দূরের কথা, তদন্ত করতে যারা গেছে তারাও গায়েব হয়ে গেছে। কেন? এবং কিছুদিন পরে শেখ মুজিব বললেন যে আরে জহির রায়হান গুম করে নাই, জহির রায়হানকে খুন করে নাই। আনকোট বলতেছি, তিনি বললেন জহির রায়হানকে কেউ গুমও করে নাই, খুনও করে নাই, জহির রায়হান বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বাণী। তারপরে কি করলেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ পেয়ে গেল। তারা দেখে যে বঙ্গবন্ধু কি চান, অর্থাৎ ফাইল ক্লোজ করে দেওয়া হলো, তদন্ত কমিটি বাতিল করে ফাইল ক্লোজ, রেড ক্রস, মানে এটা হবে না। আর হয়নি কোনোদিন। এরপরে কত সরকার আসছে গেছে, কেউ এটা ঘেটে দেখেনি। এইখানে সবাই একই রকমের পাপ করেছেন। তাহলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তদন্ত আমরা করলাম না, জহির রায়হান হত্যাকাণ্ডের তদন্ত আমরা করলাম না। যারা জহির রায়হানের খুঁজতে গিয়ে প্রায় 70-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, 100-150 পুলিশ সবগুলো গায়েব। আর কোনোদিন তাদের পরিবারের কাছে তার ফিরে আসে নাই। কোথায় ছিলাম আমরা, কোথায় এসেছি আজকে? এই জন্য আমাদের এই সন্তানরা সেই বিভীষিকাময় পৃথিবী থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল যে টার্গেট ছিল গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানবাধিকার, এর সঙ্গে আমরা যারা বামপন্থী রাজনীতি করতাম তারা বলতাম শোষণমুক্ত সমাজ এবং সম্পদের সুষম বন্টন, এটা যুদ্ধ করতে হবে। এই হলো বা মুক্তিযুদ্ধের স্পিরিট, মুক্তিযুদ্ধের মূল চেতনা। স্বাধীনতার পরে শেখ মুজিব নিজে মুক্তিযুদ্ধের 3টা স্তম্ভকে আজিমপুরে 30,000 ফিট মাটির নিচে ঢুকে দাফন করে দিয়েছে একদম। হাসিনা এটারে আর কবর থেকে উঠতেও দেয়নি। জিয়াউর রহমান এসে কিছুটা উদ্ধার করেছিলেন, তারপরে তো আবার জিয়াউর রহমানকে হত্যা করা হলো। জিয়াউর রহমান হত্যা করার মূল কারণটা কি? আমার পায়ের তলায় একটা বাংলাদেশ দাঁড়াবে, সমৃদ্ধ সফল বাংলাদেশ, এইটা কি আমার ইজ্জতের জন্য লাগে না? এইখানে এত ইন্টারন্যাশনালি পপুলার একটা ব্যক্তি দাঁড়িয়ে যাচ্ছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, যে দেশটা ছিল বটমলেস বাস্কেট, 2 বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল একটা দেশ। কেন? জিয়াউর রহমান দিকে আলাউদ্দিনের চেরাক ছিল নাকি? কিছুই ছিল না। ছিল যেটা সে নিখাদ দেশপ্রেম, সততা। আরেকটা জিনিস ছিল যে তিনি জানতেন যে আশাহীন, ভাষাহীন, দিশাহীন বক্ষে ধনিয়া তুলিতে হবে ভাষা। ভাষা জ্বালাও, মানুষের মধ্যে আশার প্রদীপ জ্বালাতে পেরেছিলেন। ফেস্টিভ্যাল। জিয়াউর রহমানের কৃতজ্ঞতার জন্য নজরুল ইনস্টিটিউটের এই প্ল্যানটা প্রথম জিয়াউর রহমানের করা। জিয়াউর রহমান না থাকলে, দুজন রাষ্ট্রনায়কের কাছে আমাদের অশেষ ঋণ, একজন শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান না থাকলে নজরুলকে ঢাকায় আনা যেত না। ইন্দিরা গান্ধীকে যে ব্যক্তিগত অনুরোধ করে তিনি নিয়ে আসছিলেন, নিয়ে এসে যেতে দেননি। বাস, এই বাড়িতে কবি ভবনটা ধ্বংস করেছি আমরা এরশাদের সময়। কবি ভবনটা চমৎকার একটা দৃষ্টান্ত হতে পারতো যে কবি এখানে, এখন এটা ইটের জঞ্জাল 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 আর জঞ্জাল। কোথায় নজরুল ছিল কেউ জানতেও পারবে না কোনোদিন। ধ্বংস করে দেওয়া হচ্ছে, আইকন সরিয়ে দাও। সেই জিয়াউর রহমানের জন্যই নজরুলের মাজার বাংলাদেশের মাটিতে। পৃথিবীর ইতিহাসে আমি আপনাদের সাক্ষ্য দিয়ে বলছি, কোট আনকোট, পৃথিবীর ইতিহাসে নজরুলই একমাত্র কবি যাকে রাষ্ট্রের 3 বাহিনী এবং দেশের প্রেসিডেন্ট কাঁধে করে জানাজার জায়গা থেকে কবরস্থান মধ্যে ক্যারি করে নিয়ে গেছেন। লাস্ট নামিয়েছেন 3 বাহিনী প্রধান। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নজির পাবেন না আপনি। বিউগল বাজানো হয়েছে, রাষ্ট্র পরিপূর্ণ রাষ্ট্রীয় সম্মান দিয়ে তাকে দাফন করা হয়েছে এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জিয়াউর রহমানই পৃথিবীর একমাত্র রাষ্ট্রনায়ক যিনি, এবং সারা পৃথিবীর সকল কবিদের মধ্যে একমাত্র ভাগ্যবান কবি নজরুল ইসলাম, যার জন্য নজরুল র্যালি প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। ফার্মগেটের আনোয়ারা পার্ক থেকে নজরুলের কবর পর্যন্ত প্রথম র্যালি হয় 1977 সালে জিয়াউর রহমানের নেতৃত্বে। এবং ওই সময়ই এই নজরুল, যেটা নজরুল কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলা একাডেমিতে শুরু করে ফার্মগেট পর্যন্ত, বা এই রোডটার নাম তিনি করে দিতেন নজরুল এভিনিউ। নজরুলের জন্য, জিয়াউর রহমানের জন্য বাংলাদেশের ইতিহাসে প্রথম নজরুল সঙ্গীত সম্মেলন হয়েছিল, জাতীয় নজরুল সঙ্গীত সম্মেলন। আর এর আগে কখনো হয়নি। এরকম অনেক ব্যাপারে জিয়াউর রহমানের প্রশংসা করা যায়। আমি তো জিয়াউর রহমানের জন্য এখানে কথা বলতে আসি নেই। আমরা বলতে চাই যে এই হলো আমাদের স্বাধীনতার ফাঁকি ঝুঁকি। এর মধ্যে বহু গ্যাপ আছে, এই গ্যাপগুলোর উত্তর খুঁজবে নতুন জেনারেশন। এই জেনারেশন স্বাধীনতার যে ভুলভাল হয়ে গেছিল, হিংস্রতা দিয়ে না, দায়িত্ব জ্ঞান দিয়ে এটার মোকাবেলা করতে হবে। মাথা দিয়ে মোকাবেলা করতে, গালিগালাজ করলে তো আপনি মানে
সস্তা হয়ে গেলেন, গালিগালাজের দরকার কি? আমার বন্ধু সৌমিত্র দস্তিদার কলকাতার মাটিতে বসে যেভাবে বাংলাদেশের পক্ষে নজরুলের কবিতাতে যা করতেছে তুলনাহীন, তুলনাহীন। অনিকেত চট্টোপাধ্যায়, সেদিনও তার একটা ভিডিও দেখলাম, সেখানে নজরুলের কবিতা দিয়ে তিনি শুরু করলেন, নজরুলের কবিতা দিয়ে শেষ করলেন। অসাধারণ, অর্ক ভাদুরী, এদেরকে থ্যাঙ্কস দিলে কম বলা হয়। তারপরে যে সুচন্দ্রিমা পাল, তারপরে ইন্দ্রাণী কলকাতা টিভি, আরে ওদেরকে গালিগালাজ করার সময় এই লোকগুলোর নাম তো আমাদের আলাদা করতে হবে না? অরুন্ধতী রায়ের মতো এত মহৎ প্রাণ শিল্পী এই সাবকন্টিনেন্টে গিয়ে নজরুলের পরে আর জন্মাইছে। অরুন্ধতী রায়কে সালাম করবেন না? আমাদের পাকিস্তানে গেছি, ইসলামাবাদে আমাদের জিজ্ঞেস করে সাংবাদিকরা যে তোমার সবচেয়ে প্রিয় লেখকের নাম কি? আমি তো চালা গেছি, আমি জানছি যে মেরা জান মে হ্যায় ইকবাল। তাহলে বলছেন না, আমার প্রিয় লেখক কবি একজন আছে আর লেখক একজন আছে। লেখক কোন হয়? আমি অরুন্ধতী রায়। এত বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছে। কি আমি হ্যাঁ, কেন? আমি বললাম যে শি ইজ দি রিয়েল ফ্রেন্ড অফ মুসলিম পিপল। সে হলো নির্যাতিত, দরিদ্র, লাঞ্ছিত মানুষের সত্যিকারের বন্ধু। যাই হোক, জমলো না প্রেস কনফারেন্স। ওরা যদি ইকবাল টিকবাল বলবো, আমি ইকবাল বলি না। তো সেরকম নজরুল সবখানে আছে। নজরুল হলো বিশ্বময়। আমার একটা বই আছে, বিশ্বময় নজরুল। আমার মানে আরো কিছু কাজ আছে। আমার মনে নজরুল ইনস্টিটিউট ধীরে ধীরে যে দায়িত্ব, তারা এই সমস্ত, এই যে তিনজনকে এখানে দেখতে পাচ্ছি, তো এই তিনজন এবং আরো যারা আছে তারা, তাদের নেতৃত্বে নজরুল ইনস্টিটিউট যে কাজগুলো আমরা করতে পারি নাই, করার আকাঙ্ক্ষা ছিল, বা আরো নতুন কিছু করা যায়, আমি মনে করি তারা পারবে। এবং এইখানে বাইরে থেকে আমাদের পক্ষে যতটা সম্ভব নজরুলের জন্য আমাদের জীবন আমরা উজাড় করে দেব। কারণ নজরুল যদি না থাকে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের অনেক কিছু আছে আমাদের মাথার উপরে তারকা খচিত মহাবিশ্ব, কিন্তু আমার দৈনন্দিন সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীটা নজরুল। আমার নজরুল হলো আমার মায়ের দৈনন্দিন পরনের কাপড়। রবীন্দ্রনাথ আমার বেনারসি শাড়ি, দামি, মহামূল্যবান, কিন্তু আমার দৈনন্দিন আমার মায়ের পরার আট পরে শাড়িটার নাম কাজী নজরুল ইসলাম। আমার সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীর নাম নজরুল। আমার অগণন নক্ষত্র খচিত আকাশের নাম রবীন্দ্রনাথ। আমরা শত সালাম জানি রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ নজরুলের জন্য যেটা করেছে সেটাও আমরা ঋণ স্বীকার করি আজকে। অসাধারণ, প্রথম ব্যক্তি নজরুলকে স্বীকৃতি দিলেন। নজরুলকে দেখার জন্য এটা দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। নজরুলকে, আপনার তোমার বঙ্গভবনে যাওয়া লাগবে। নজরুলকে দেখার জন্য রবীন্দ্রনাথ ব্যাকুল হয়ে গেলেন। তিনি তার সেক্রেটারি নিশিকান্ত রায়চৌধুরীকে বলেন যে, নিশি দেখো তো এই একটা পাগলা হাবিলদার নাম ভদ্রলোকের, সে কবিতা লেখে কি কান্ডারি এতরির পাকামাঝি মাল্লা দাড়ি মুখে সারি গান লাশারিক আল্লাহ। রবীন্দ্রনাথের ডিফারেন্ট ভাষা, এই ভাষা তো কখনো শুনিনি। তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনে কেতনুরে কালো সেগির ঝড় বলবীর। এগুলো দিয়ে রবীন্দ্রনাথ, জহুরি তো জহর চেনে, রবীন্দ্রনাথ ধরে নিয়ে আসো, এটা কোথায় পাওয়া যায়, ভদ্রলোককে আমি দেখতে চাই কে। তারপরে সত্যেন্দ্রনাথ দত্ত, সেই সময় রবীন্দ্রনাথের পরে যে কবির স্থান, কালোয়ার ধরো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙা, এটা সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা। সত্যেন্দ্রনাথ সত্য, দেখো তো এরকম কাউকে চিনো কিনা। বলছে হ্যাঁ লিখছে, এটা ভদ্রলোক হাবিলদার, মনে হয় আর্মির লোক। যাই হোক, এর মধ্যে ক্যারিকেচার করে রবীন্দ্রনাথের কাছে নজরুলকে নিয়ে যাওয়া হলো। রবীন্দ্রনাথ হতভম্ব বলছেন, এই ছোকরা, রবীন্দ্রনাথ তখন 60 আর নজরুলের বয়স তখন 22 বছর। বলে আপনি, তুমি? বলে জি আমি। আরে বাপ রে বাপ, রবীন্দ্রনাথ হতভম্ব, রবীন্দ্রনাথ জড়ায় ধরছে। শুধু বললো তোমাকে নিয়ে আমার অনেক ভয়, সাবধানে দেখো, তুমি তলোয়ার দিয়ে দাড়ি চাষা শুরু করছো। নজরুলের কবিতার মধ্যে এটা আছে। তো সেই তারপরে 60 বছর পূর্তি উপলক্ষে এই যে ভাই বললেন এলবার্ট হল 15ই ডিসেম্বর, সেই এলবার্ট হলে রবীন্দ্রনাথের সম্বর্ধনা হচ্ছে 60 বছর পূর্তি উপলক্ষে। সেই সম্বর্ধনা সবাই বড় বড় জগদীন্দ্র নারায়ণ রায় চৌধুরী, বড় বড় রাজা মহারাজা বীরলা টাটা সব মঞ্চে বসা, আর সামনে বাংলা ভাষার সেরা কবিগুলো কালিদাস রায়, কুমুদরঞ্জন মল্লিক, সত্যেন্দ্রনাথ দত্ত, মোহিতলাল মজুমদার, যতীন্দ্রমোহন বাগচি, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সমস্ত বাংলা ভাষার সেরা কবিরা সামনে বসা। এর মধ্যে একটা পাগলা ঢুকছে গেট দিয়ে, ঢুকে কারো দিকে ভ্রুক্ষেপ নাই,
কারণ জিনিসটা তো বুঝতে হবে কে। একটা ছোকরা ঢুকলো, ঢুকে স্টেজে উঠে রবীন্দ্রনাথকে গড় হয়ে প্রণাম করলেন। প্রণাম করে উঠে যাচ্ছিলেন, অমিত্রসূদন ভট্টাচার্য লিখেছেন এই ডিটেলসটা। তিনি লিখেছিলেন হঠাৎ রবীন্দ্রনাথ তার হাতটা ধরলেন, ধরে বললেন যে উদ্যোক্তাদের বললেন যে এখানে চেয়ারটা সরিয়ে আমার পাশেও একটা চেয়ার দাও। কলকাতায় স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে থাকলো বাংলা ভাষা ও সাহিত্য, যে এই ছোকরাকে পাশে বসে পুরো অনুষ্ঠানটা রবীন্দ্রনাথ এনজয় করলেন। বাংলা ভাষার ভবিষ্যৎ লেখা হয়ে গেল, যে বৈশাখের পরে জ্যৈষ্ঠ আসে, বোঝা হয়ে গেল। বোঝা হয়ে গেল যে শ্রাবণের পরে ভাদ্র আসবে। আপনি দেখেন রবীন্দ্রনাথের জন্ম বৈশাখ মাসে, নজরুলের জন্ম জ্যৈষ্ঠ মাসে। রবীন্দ্রনাথ চলে গেলেন শ্রাবণ মাসে, নজরুল চলে গেলেন ভাদ্র মাসে, পরপর পরপর। অদ্ভুত কাকতালীয় বিষয় এটা। তো সেই নজরুলকে তিনি পরবর্তীকালে বই উৎসর্গ করলেন। আরে হা ঢিড়ি পড়ে গেল, কি করলেন গুরুদেব, এটা ছোকরা ভালো করে দাড়ি কেউ গজায়নি, ওকে কিনা আপনি বই উৎসর্গ করলেন? ও তো চিৎকার করে খালি, চেঁচামেচি, আর কি কয় লাথিমার ভাঙরে তালা, এইসব, এটা অভদ্র চলচ্চিত। রবীন্দ্রনাথ কি জবাব দিয়েছিলেন? রবীন্দ্রনাথ বলছেন যে কাজীর কবিতা শুধু কাব্য নয়, মহাকাব্য। যা আজকে হচ্ছে, এই ভারতবর্ষের মানুষের মুক্তিগামী মানুষের কণ্ঠ হলো কাজী নজরুল ইসলামের। ও আজকে যা লিখছে, আমার বয়স আজকে ওর কাছে তাহলে আমি এটাই করতাম। ওর কবিতা শুধু কবিতা নয়, মহাকবিতা। তোমরা অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছে মাত্র, ভেতরে রসের সন্ধান করো নাই। এই মহামহিম রবীন্দ্রনাথের আরো অনেক আছে, বৈশ্বিক ধূমকেতু বা ইয়েতে। কারণ আমাদের কারোর সাথে কোনো বিরোধ নাই ভাই। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, এইটা নজরুলের জীবনের লক্ষ্য ছিল না। নজরুল সবাইকে নিয়ে বড় হতে চেয়েছিলেন। এই বড় হওয়ার স্বপ্ন আমাদের ছেলেমেয়েরা এবার এই 16ই ডিসেম্বরে নতুনভাবে সত্য করবে। নতুন বাংলাদেশের জন্ম হবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। নজরুলের বাণীতে আমরা বাণীময় হব, নজরুলের আলোয় আমরা আলোকিত হব। আমাদের প্রত্যেকটা বাড়িঘরে নজরুল রচনাবলীতে সুশোভিত করব। প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা চেষ্টা করবো নজরুল সঙ্গীতের মধ্যে যুক্ত করার জন্য। কারণ নজরুলের সাথে থাকা মানেই আপনি স্বাধীনতার পক্ষে দাঁড়ালেন। নজরুলের সাথে থাকা মানেই হলো আপনি মানবতার পক্ষে দাঁড়ালেন। নজরুলের সাথে থাকা মানে অসাম্প্রদায়িকতা আপনি বর্ম হিসেবে গ্রহণ করলেন। নজরুলের সাথে থাকা মানেই হলো কল্যাণ এবং মঙ্গলের সাথে আপনি আত্মিক এবং বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন। কাজে অন্য অনেক কিছু না হলে আমাদের চলে, কিন্তু নজরুল ছাড়া আমাদের চলে না। অনেক লম্বা বলে ফেললাম, মাননীয় আমাদের নেশা ধরে যায় আর কি, বুঝতে পারেন না, নজরুল তো ইমোশনাল জায়গা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ।